হ্যালো এভরিওয়ান, আমি আশিস পণ্ডিত। বর্তমানে আমি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভূগোল বিভাগ, সোনামাকি কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে আর্থ কাস্ট, কম্পোজিশন আর লেয়ারিং। এই বিষয়টি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং এখন যে এসএলএসটি পরীক্ষার আমরা পেয়েছি, এসএলএসটি পরীক্ষা সামনেই হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যে বিষয়টি নিয়ে আজকে তোমাদের কাছে আমি আলোচনা করতে চলেছি। চলে যাই আমরা মেন টপিকে। সেই টপিকটি আমি আগেই বললাম, আর্থ কাস্ট এবং কম্পোজিশনাল লেয়ারিং। একটু বলে নিই, এটা একটা জিওটেকটনিকের পার্ট। অর্থাৎ জিওটেকটনিক বলতে বোঝায় টেকটনিক। গ্রিক শব্দ টেকটন থেকে এই টেকটনিক শব্দটি এসেছে। টিই কে টিওএন গ্রিক শব্দ টেকটন থেকে টেকটনিক শব্দটি এসেছে, যার অর্থ হলো ভূগাঠনিক ক্রিয়া। অর্থাৎ সৃষ্টির সময়, পৃথিবী সৃষ্টির সময় পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থাকলেও পরবর্তীকালে তা ধীরে ধীরে শীতল ও সংকুচিত হয়ে আজ বর্তমান অবস্থা ধারণ করেছে। এই শীতল ও সংকুচিত হওয়ার সময় কি হয় না, এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক এই দুটি ক্রিয়ায় ফলে আমরা দেখেছি কি হয় না, এন্ডোজেনেটিক ক্রিয়া বলতে বোঝায় কি অগ্নুৎপাত বা অগ্নুচ্ছ্বাস এবং যে পাত সঞ্চালন, এদের ফলে পাহাড় পর্বত মালভূমি সৃষ্টি হয়েছে। এই পাহাড় পর্বত মালভূমি সৃষ্টি হওয়ার পর কি হয়েছে না, পৃথিবী সংকুচিত হয়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে পৃথিবী শীতল হওয়ার ফলে তিনটি স্তরের সৃষ্টি হয়েছে। কি কি না, শিলামণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এবার আমি চলে আসি একদম মেন আমাদের যে থিম বা আমাদের যে টপিক, সেই টপিকের মধ্যে, যে আর্থ কাস্ট এবং তার লেয়ারিং এবং তার কম্পোজিশন। তাহলে আমরা প্রথমেই বলে নিই যে আর্থ কাস্ট বলতে কি বোঝায়। অর্থাৎ এটা যদি আমাদের কাছে পৃথিবী হয়, এই পৃথিবীর যে উপরিভাগ, এই পৃথিবীর উপরি যে ভাগ, অর্থাৎ এই যে কঠিন যে শিলামণ্ডলটি আছে, একে বলা হচ্ছে কি আর্থ কাস্ট। এই আর্থ কাস্টে আমরা বসবাস করছি। এই আর্থ কাস্টের গড় গভীরতা কত না 33 কিলোমিটার। এই যে আর্থ কাস্ট আছে, এই আর্থ কাস্টটা প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গঠন অনুযায়ী, যেটা আমরা জানি গঠন অনুযায়ী এটা মহাদেশীয় ভূত্বক, একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এবং এটা যদি আবার ভূকম্পীয় তরঙ্গের তারতম্য অনুসারে ভাগ করা হয়, তখন একে ভাগ করা হবে শিয়াল এবং সীমা। অর্থাৎ জিনিসটা একই, যদি মহাদেশীয় ভূত্বক বা শিয়াল, বা আমরা বলতে পারি গ্রানাইট শিলা দিয়ে গঠিত, যেটা হচ্ছে আম্লিক, এবং সীমাটা কি, সীমা হচ্ছে মহাসাগরী ভূত্বক, যেটা ক্ষারকীয় বা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এবার আমি চলে আসবো যে আমাদের আর্থ কাস্টে অর্থাৎ ভূঅভ্যন্তরের যে ভাগগুলো আছে, সেই ভাগগুলো কি আমরা একটু আলোচনা করে নেব। দেখা গেছে এখানে যে ভূকম্পীয় তরঙ্গের তারতম্য অনুসারে, ভূকম্পীয় তরঙ্গ বলতে কি বোঝায় না, ভূকম্পীয় তরঙ্গ বলতে বোঝায় ভূমিকম্পের যে উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমরা যে তিনটে তরঙ্গের নাম জানি এর আগে থেকে, যে প্রাথমিক তরঙ্গ, গৌণ তরঙ্গ এবং যে প্রাথমিক তরঙ্গ বলতে বোঝায় যেটা পি, গৌণ তরঙ্গ বলতে বোঝায় এস এবং এল তরঙ্গ। এই তিনটে তরঙ্গের ভিত্তিতে এই যে পৃথিবীর ভূঅভ্যন্তরকে প্রধানত তিনটি স্তরে ভাগ করা হয়েছে। কি কি, একটা আর্থ কাস্ট, ম্যান্টেল অ্যান্ড কোর। এবার আমি চলে আসি আমাদের বোর্ডে। এখানে দেখা যাচ্ছে কি যে পৃথিবীর যে তিনটে আমি স্তর বললাম, সেই তিনটি স্তর কি কি বললাম, একটা হচ্ছে কাস্ট, একটা কি না ম্যান্টেল, আর একটা কোর। তাহলে পৃথিবীর তিনটে স্তর, এই তিনটে স্তরকে জানলেই শুধু হবে না, এই তিনটে স্তরের মধ্যে একদম ডিটেলসে আমাদের পড়তে হবে। কিভাবে পড়বো আমরা, এখানে আমি সুন্দর করে একটা ছবি এঁকেছি, দেখো তোমরা এখানে বুঝতে পারবে যে এটা হচ্ছে আমাদের শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। পৃথিবীকে তিনটি ভাগে যে আমরা ভাগ করেছি, শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এই শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই তিনটে যে স্তর আছে, সেই তিনটে স্তর সম্পর্কে অনেক প্রশ্ন আসে এখান থেকে, যেটা এসএলএসটি বলো, উচ্চ মাধ্যমিক বলা যায়, বা গ্র্যাজুয়েশনে বিভিন্ন প্রশ্ন আসে। তবে টপিকটা, এই যে বিষয়টা যদি আমরা সুন্দরভাবে পড়ে নিই, তাহলে কিন্তু এখান থেকে আমরা সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবো। এবং বিষয়টি যদি পরিষ্কারভাবে ক্লিয়ার থাকে, তাহলে আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না, এবং আমরা নিজে থেকেই উত্তরগুলো দিতে পারবো। এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণভাবে কভার করো, এখান থেকে যাবতীয় যত প্রশ্ন থাকবে তোমরা অতি অবশ্যই সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে, এটা আমি আশা রাখি। আমরা দেখে নেবো এখানে কি কি এখানে স্তরগুলো আছে। অর্থাৎ শিলামণ্ডলে
দেখা গেছে কি শিয়াল এবং সীমা দুটি কম্পোজিশন নিয়ে এখানে গঠিত হয়েছে, অর্থাৎ দুটো এলিমেন্ট কি কি আছে, একটা শিয়াল একটা সীমা, অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম, সীমার মধ্যে আছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এবার দেখা গেছে এই শিলামণ্ডলের মধ্যে এটা গড় গভীরতা কত, 0 কিলোমিটার থেকে 35 কিলোমিটার, গড় গভীরতা আমরা যেটা বলেছি 33 কিলোমিটার। প্রধানত ধরা হয়েছে এটা বিস্তার 0 থেকে 35 কিলোমিটার। এই 0 থেকে 35 কিলোমিটার মধ্যে এই শিয়াল এবং সীমা যে জায়গাটার মধ্যে কাল্পনিক ভাবে মিলিত হয়েছে সেই জায়গাটাকে বলা হয় কন্ডার বিযুক্তি রেখা। এটা তোমাদের 1 নম্বরে একটা প্রশ্ন আসে যে শিয়াল ও সীমার মাঝে যে বিযুক্তি রেখা কাল্পনিকভাবে আছে তাকে কোন বিযুক্তি রেখা বলা হয়, তার নাম হচ্ছে কন্ডার বিযুক্তি রেখা। নেক্সট আমরা চলে আসি যে এটা যদি আমাদের শিলামণ্ডল হয় তাহলে শিলামণ্ডল, নিচে আমাদের আছে গুরুমণ্ডল, শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে যে কাল্পনিক রেখা তাকে বলা হয় মোহবিষিক বিযুক্তি রেখা। এটা তোমাদের আরেকটি প্রশ্ন আছে, এর বিস্তার কোথা থেকে শুরু হচ্ছে, 0 থেকে 35 কিলোমিটার হচ্ছে শিলামণ্ডল, 35 থেকে 2900 পর্যন্ত হচ্ছে কি আমাদের গুরুমণ্ডল। এই 35 থেকে 2900 যে পর্যন্ত আছে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রোপেসীমা, একটা হচ্ছে নিপেসীমা। ক্রোপেসীমা আর একটা নিপেসীমা। ক্রোপেসীমার গড় গভীরতা কত, 35 থেকে 670 কিলোমিটার, আর নিপেসীমা যেটা হচ্ছে 670 থেকে 2900 কিলোমিটার। এই অঞ্চলের মধ্যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা ক্রোপেসীমা এবং নিপেসীমা গুরুমণ্ডলকে। এবার এখানে একটা বিযুক্তি রেখা আছে, ক্রোপেসীমা এবং নিপেসীমার মাঝে কি বিযুক্তি রেখা আছে না রেপটি বিযুক্তি রেখা। এটা আরেকটি তোমাদের প্রশ্ন আছে। নেক্সট দেখা গেছে কি না কেন্দ্রমণ্ডল, সে কেন্দ্রমণ্ডলের মধ্যে দুটি ভাগ, একটা আউটার কোর একটা ইনার কোর, অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে যে বিযুক্তি রেখা আছে তাকে বলা হয় কি লেহম্যান বিযুক্তি রেখা। এবং এই যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা আছে তাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে এখানে আমরা কতগুলো বিযুক্তি রেখা পেলাম, কনরাড, মোহবিষিক, রেপটি, গুটেনবার্গ, লেহম্যান, অর্থাৎ 1 2 3 4 5, পাঁচটা আমরা বিযুক্তি রেখা পেয়েছি। এই পাঁচটা বিযুক্তি রেখাকে মনে রাখার জন্য একটা আমি সহজ পন্থা বার করেছি, তোমরা অতি অবশ্যই সেটা মনে রাখবে। সেটা নাম হচ্ছে কমরে গুলে। কমরে গুলে অর্থাৎ কমরে গুলেকে বোঝানো হয়েছে যে শিয়াল এবং সীমার মাঝে যে বিযুক্তি রেখা আছে তার নাম কনরাড বিযুক্তি রেখা। তারপর কি আছে না শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা তাকে বলা হয় মোহবিষিক বিযুক্তি রেখা। ক্রোপেসীমা এবং নিপেসীমার মাঝে যে বিযুক্তি রেখা আছে তাকে বলা হয় রেপটি বিযুক্তি রেখা। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা আছে তাকে বলা হয় কি গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবং বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা আছে তাকে বলা হয় লেহম্যান বিযুক্তি রেখা। এই বিষয়টি আশা করি তোমাদের কমপ্লিট একটা আইডিয়া তোমরা পেয়েছো, আশা করছি, আমি ধরে নিলাম। কারণ হচ্ছে এই বিষয়টি থেকে, এই যতটুকু আমি পড়ালাম এই বিষয়টি থেকে অনেক প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে না কন্ডার বিযুক্তি রেখা কাকে বলে, মোহবিষিক বিযুক্তি রেখা কাকে বলে, বা এই বিযুক্তি রেখাটা কোন কোন স্তরকে ভাগ করেছে। তাহলে এখানে আমাদের পাঁচটা বিযুক্তি রেখা সম্পর্কে আমাদের প্রশ্ন আসে, এবং এই বিযুক্তি রেখাগুলি কত থেকে কত সেটাও তোমাদের স্তর হিসাবে প্রশ্ন থাকে। এবার আমি চলে আসি যে এই যে সীমা এবং এই যে শিয়াল, সীমা বলতে বোঝায় বা শিয়াল বলতে কি বোঝায়, শিয়াল হচ্ছে কি সিলিকন এবং অ্যালুমিনিয়াম, যেটা গ্রানাইট, গ্রানাইট যুক্ত শিলা, গ্রানাইট যুক্ত যেটা আম্লিক শিলা বা লঘু শিলা, যেটা শিয়াল অর্থাৎ মহাদেশীয় একটা ভূত্বক। মহাসাগরীয় ভূত্বক কোনটা না ব্যাসল জাতীয়, ক্ষারকীয় এবং গাঢ়, এই হচ্ছে কি না মহাসাগরীয় ভূত্বক। তাহলে এটা আমরা ভূত্বকের ব্যাপারে চলে এলাম। এবার এইখানে আমি একটু আলোচনা করেছি একটু অন্যভাবে, যে আমাদের ভূ অভ্যন্তর ভাগকে প্রধানত দুটি উপায়ে ভাগ করা হয়, একটা হচ্ছে মেকানিক্যাল এবং আরেকটা হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল ভাবে কি ভাগ করা হয় কি এবং মেকানিক্যাল ভাবে কিভাবে ভাগ করা হয়, এখানে আমি দেখেছি যে মেকানিক্যাল ভাগে ভাগ করা হয় প্রধানত চারটি ভাগ। কি কি ভাগ না একটা হচ্ছে লিথোস্ফিয়ার, অ্যাস্থনোস্ফিয়ার,
মেসোস্ফিয়ার এবং বায়োস্ফিয়ার। এই জিনিসটা এখানে একটু অন্যরকম ভাবে বর্ণনা করা হয়েছে এবং পরিষ্কার কংক্রিট একটা আইডিয়া দেওয়ার জন্য। আমি আবার বলছি, জিনিসটা যদি তোমরা প্রত্যেকটা পার্ট ভালো করে বুঝে নাও তাহলে এখান থেকে অনেক প্রশ্ন আসবে, এবং যে প্রশ্নগুলো তোমাদের কোনো মুখস্থ ছাড়াই একদম কংক্রিট যদি আইডিয়াটা ক্লিয়ার থাকে, আইডিয়া ক্লিয়ার থাকলে তোমাদের জিনিসটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে মেকানিক্যাল ভাগে কটা ভাগে ভাগ করলাম না, চারটে ভাগ। একটা হচ্ছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারটা কোথা থেকে শুরু হয়েছে, 0 থেকে 50 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের লিথোস্ফিয়ার। অ্যাস্থনোস্ফিয়ারটা হচ্ছে 50 থেকে 200 কিলোমিটার, এবং 200 থেকে 2900 কিলোমিটার হচ্ছে মেসোস্ফিয়ার। 2900 থেকে 6371 কিলোমিটার হচ্ছে বায়োস্ফিয়ার। এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরের যে চারটি পার্ট মেকানিক্যাল অনুযায়ী ভাগ করা হয়েছে। কেমিক্যাল অনুযায়ী এখানে দেখানো হয়েছে তিনটে ভাগ, অর্থাৎ এইখানে যে তিনটে পার্ট এইখানেও তিনটে পার্ট। কি কি? একটা কাস্ট, ম্যান্টেল এবং কোর। কাস্ট, ম্যান্টেল, কোর। কাস্ট দেখা গেছে কত না, ভূত্বকটা 0 থেকে 35 কিলোমিটার, যাকে বলা হয় কাস্ট। 35 থেকে 2900 যেটা ম্যান্টেল অর্থাৎ গুরুমণ্ডল। 2900 থেকে 6371 যেটা কোর অর্থাৎ কেন্দ্রমণ্ডল। এবার বিষয় হচ্ছে যে এই কাস্ট অঞ্চলটিকে দুরকম ভাবে বর্ণনা করছি কেন। এখানে দেখা গেছে, দেখো সিয়াল যেটা মহাদেশীয় ভূত্বক, এখানে হচ্ছে সীমা যেটা মহাসাগরীয় ভূত্বক, অর্থাৎ এটা গ্রানাইট, এটা ব্যাসল্ট। এই দুটি স্তরের মধ্যে যে বিযুক্তি রেখা আছে অর্থাৎ তাকে বলা হচ্ছে কি কন্ডার বিযুক্তি রেখা। এবং এই যে শিলামণ্ডল অর্থাৎ এইটা যেটা আছে আমাদের কাস্ট ভূত্বক, এবং তার নিচে শুরু হয়ে যাচ্ছে কি আমাদের ম্যান্টেল অর্থাৎ গুরুমণ্ডল। এই গুরুমণ্ডল শুরু হওয়ার ঠিক তার একটু উপরিভাগে অর্থাৎ 35 থেকে 50 কিলোমিটারের মধ্যে যে অঞ্চলটি আছে তাকে বলা হয় অন্তঃস্থল বা সাবস্ট্রেটাম। এসএসসি তে বা আমাদের এসএলএসটি তে বা গ্র্যাজুয়েশনে বা এইচএস এ অনেক জায়গাতেই দেখা গেছে এই সাবস্ট্রেটাম শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে কি এটা 50 থেকে অর্থাৎ 35 থেকে 50 এই কিলোমিটারের মধ্যে যে অঞ্চলটি আছে তাকে বলা হচ্ছে কি না সাবস্ট্রেটাম। অ্যাস্থনোস্ফিয়ার তাহলে কাকে বলে না, অ্যাস্থনোস্ফিয়ার বলতে আমরা জানি যে অঞ্চলটিতে আমরা কি আছে শিলামণ্ডলটি সবসময় ভেসে থাকে কোথায়, অ্যাস্থনোস্ফিয়ারের উপরে। অর্থাৎ যে অঞ্চলেতে সবসময় পাতের সঞ্চালন হয়, অর্থাৎ শিলামণ্ডলগুলি কতগুলি পাতের সমন্বয়ে গঠিত, যার ফলে কি হচ্ছে আজকে আমাদের পৃথিবীতে বিভিন্ন রকম ভাবে অগ্নুৎপাত হয়, বা আমরা দেখে থাকি যে কোনো জায়গায় ভূমিকম্প হচ্ছে। কি কারণে না, এই যে স্তর অ্যাস্থনোস্ফিয়ার, এই অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভাসমান কি আছে, লিথোস্ফিয়ার। এই টোটাল অঞ্চলটিকে এইখান থেকে ওই অঞ্চল 0 থেকে এই 50 কিলোমিটার এই যে অঞ্চলটি, এই অঞ্চলটি হচ্ছে কি লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ার অঞ্চলটি ভেসে আছে কার উপরে, অ্যাস্থনোস্ফিয়ারের উপরে। এই অ্যাস্থনোস্ফিয়ার বলতে বোঝায় যে প্লাস্টিক জাতীয় নমনীয় থকথকে একটা জেলির মতো অবস্থা, যেটা হচ্ছে কি না অ্যাস্থনোস্ফিয়ার। এই অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভেসে আছে আমাদের শিলাস্তর বা শিলামণ্ডল। এই মণ্ডলটি কতগুলি চ্যুতি বা ফাটল দ্বারা যে ভাগে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে থাকে তাকে আমরা জানি প্রত্যেকটা একটা একটা অংশকে প্লেট বলা হয়। যেমন ভারতীয় প্লেট, ইউরোশিয়া প্লেট, আমেরিকান প্লেট, বিভিন্ন রকম প্লেট গুলো আছে তার উপরে না এই অ্যাস্থনোস্ফিয়ারের উপরে। এবার এই 50 থেকে 200 কিলোমিটার পর্যন্ত যে স্তরটি আছে অনেক সময় একে বলা হয় লো ভেলোসিটি লেয়ার বা লো ভেলোসিটি জোন। কারণ কি না, কারণ এই অঞ্চলটিতে পি ওয়েভ এবং এস ওয়েভ অর্থাৎ প্রাইমারি তরঙ্গ এবং গৌণ তরঙ্গ এই অঞ্চলে দেখা যায় না, তাই একে অনেক সময় বলা হয় পি এবং এস ওয়েভ শ্যাডো জোন। এবার এই যে 50 থেকে 200 কিলোমিটার অঞ্চলটি অ্যাস্থনোস্ফিয়ার পার হয়ে এলাম, 200 থেকে 2900 কিলোমিটার এই স্তরটিকে বলা হচ্ছে কি না মেসোস্ফিয়ার। তারপর 2900 থেকে 6371 যেটা হচ্ছে বায়োস্ফিয়ার। এই যে টোটাল যে পার্টটা কম্পোজিশন অফ লেয়ারিং বা আর্থ ইন্টেরিয়র, এই টোটাল পার্টটার মধ্যে আমরা কিন্তু অসংখ্য প্রশ্ন এখানে পেয়েছি। যে প্রশ্নগুলো বললে তোমরা অবাক হয়ে যাবে, আমি প্রশ্নগুলো বলছি তোমরা নোট ডাউন করে নিতে পারো। প্রথমেই বলবো যে কাস্ট বলতে কি বোঝায়, বা জিওটেকটনিক, এবং নেক্সট প্রশ্ন আসতে পারি আমরা জিওটেকটনিক বলতে কি বোঝায়। আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ডিসকাস করে দিয়েছি। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে বা যে প্রশ্নগুলোর সম্মুখীন আমাদের হতে হবে। মোহরবিষি বিযুক্তি রেখা কাকে বলে, কন্ডার বিযুক্তি রেখা কাকে বলে, রেফটি বিযুক্তি রেখা কাকে বলে, লেহম্যান বিযুক্তি রেখা কাকে বলে।
এবং শুধু কাকে বলেই নয়, এই বিযুক্তি রেখা কোথা থেকে বা কোন স্তরকে বিভক্ত করেছে বা কোন সালে বা কত সালে, সেটাও কিন্তু আমাদের হাইলাইট করে দিতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে এই পার্ট সম্পর্কে, অর্থাৎ এই আর্থ ক্রাস্ট লেয়ারিং কম্পোজিশনের লেয়ারিং সম্পর্কে আমি ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাবে এবং সঙ্গে এমসিকিউ থাকবে, সেখান থেকেও তোমরা জিনিসটা উপলব্ধি করতে পারবে। এরপর আসি আর কি কি প্রশ্ন আসতে পারে বা গ্র্যাজুয়েশনের জন্য বা এসএসসি সিলেবাসের জন্য বা এইচএস এর জন্য। এইচএস এর জন্য মূলত এখান থেকে শর্ট প্রশ্ন আসছে, এমসিকিউ পার্ট, যেটা তোমাদের আসতে পারে যে মোহবিষিক বিযুক্তি রেখা কাকে বলে, এই 4টে অপশন দেওয়া থাকবে। এরপর আসি সাবস্ট্রেটাম কি। সাবস্ট্রেটাম একটু আগে আমি ডিসকাস করলাম যে সাবস্ট্রেটাম বলতে এই অঞ্চলটিকে বোঝানো হয়েছে। এরপর আসি যে আর কি কি প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসতে পারে একদম ডিটেলস, যদি 5 নম্বর বা 4 নম্বর প্রশ্ন আসে গ্র্যাজুয়েশনের জন্য, 4 নম্বরে যদি গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসতে পারে যে পৃথিবী অভ্যন্তর পাঠ সম্পর্কে সংক্ষিপ্ত ছবি সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন আসতে পারে কি না, মেকানিক্যাল বা কেমিক্যাল অনুযায়ী বা মেকানিক্যাল পার্ট অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরকে ভাগ করো। কেমিক্যাল পার্ট অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরভাগকে ভাগ করো, বা ভূকম্পীয় তরঙ্গের তারতম্য অনুসারে পৃথিবীর অভ্যন্তরভাগকে কয় ভাগে বিভক্ত করা যায় এবং তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এছাড়া আসতে পারে যে প্রোপেসীমা কি, নিপেসীমা কি, আউটার কোর কাকে বলে, ইনার কোর কাকে বলে, শিলামণ্ডল বলতে কি বোঝায়, গুরুমণ্ডল বলতে কি বোঝায়, কেন্দ্রমণ্ডল বলতে কি বোঝায়, পি ওয়েভ বা এস ওয়েভ হাইড্রোজেন বলতে কি কাকে বলে, তারপর আসতে পারে লো ভেলোসিটি জোন কাকে বলে। এরকম অসংখ্য প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। যদি তোমরা ক্লাসটা আমার প্রথম থেকে লাস্ট অব্দি প্রত্যেকটা বিষয় তোমরা ফলো আপ করো বা প্রত্যেকটা সময় ধরেই তোমরা নিখুঁতভাবে দেখো, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং আশা করছি এই ভিডিওটা দেখার পরই বা দেখলেই তোমাদের সম্পূর্ণ বিষয়টি কিন্তু নজরে থাকবে এবং মুখস্থ ছাড়াই জাস্ট তোমরা বুঝে নিলেই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবে প্রত্যেকেই। আশা করছি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে, এবং এই ভিডিওটি যদি কাজে লাগে তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি এর পরের যে ভিডিওটা বা ক্লাসটা আপলোড করব যাতে তোমাদের কাছে সেই লিঙ্কটা চলে যায় বা সরাসরি তোমরা দেখতে পাও। ধন্যবাদ।